এক গরিব কৃষক ছিল, যার জীবন আকাশের মেঘের মতোই সরল ও অনিশ্চিত ছিল। কিন্তু তার জীবনের একমাত্র সম্পদ ছিল কন্যা কল্যাণী। সৌন্দর্যে সে ছিল স্বর্গের অপ্সরা, যেন স্বয়ং বসন্তের স্নিগ্ধতা মানব রূপে ধরা দিয়েছে। তার রূপের আলোয় সাধারণ কুটিরও যেন ঝলমল করত, আর তার গুণের খ্যাতি ছিল দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। সেই রূপ গুণের আকর্ষণে শশাঙ্ক রাজ্যের বহু ধনী ও অভিজাত পুরুষ তাকে পত্নী রূপে পেতে চাইত। কিন্তু কল্যাণী ছিলেন সাধারণের চেয়ে ভিন্ন। ধন সম্পদ নয়, তিনি চেয়েছিলেন সত্যিকারের ত্যাগ ও ভালোবাসার পরীক্ষা। সে বাড়ির পিছনের দিকে ২৫ হাত গভীর একটি গর্ত খুঁড়িয়ে শর্ত রাখল যে যে কেউ সেই গর্তকে ধনসম্পদ দিয়ে ভরে দেবে তাকেই সে বিবাহ করবে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। বিবাহ করবে তো কি চেয়ে খাবে? ধনসম্পত্তি সব তার দরজায় ঢেলে দিলে শুধু সুন্দরী স্ত্রীকে নিয়ে কি করবে? সেই গ্রামে এক বণিকের ছেলে ছিল, তার নাম ছিল দেব। সে অনাথ ছিল, আগে পিছে কেউ ছিল না, শুধু উড়ে বেড়াত। কল্যাণীর রূপ দেখে সে পাগল হয়ে গেল। ঘরে যেও টাকা পয়সা রত্ন মানিক মুক্ত ছিল, সব নিয়ে কল্যাণীর সেই গর্তে ফেলে দিল। তবুও সেই গর্ত ভরল না। জমি জায়গা সব বিক্রি করে সেই গর্তকে ভরে দিল এবং কল্যাণীকে বিয়ে করে সুখে থাকতে লাগল। বণিকের ছেলে দেব ছিল ঘি খেয়ে দুধে হাত ধুত, রত্ন পালঙ্কে মোটা গদির ওপর ঘুমাত। শুধু কল্যাণীর জন্য সব ত্যাগ করে কুঁড়ে ঘরে থাকল, মাটিতে শুল এবং কল্যাণীর মুখ দেখে সব দুঃখ ভুলে গেল। কল্যাণী খুব চালাক ছিল, সে তো শুধু মনকে পরীক্ষা করছিল। স্বামীর এত কষ্ট তার দেখা গেল না। বাজার থেকে ভালো কাপড় এনে খুব সুন্দর পোশাক বানাল এবং স্বামীর হাতে দিয়ে ৫০০ স্বর্ণ মুদ্রায় বিক্রি করে আসতে বলল। দেব পোশাক নিয়ে পুরো শশাঙ্ক রাজ্যে ঘুরল। যে কেউ এত সুন্দর পোশাক দেখত জিজ্ঞেস করত, কত দাম? কিন্তু দেব কোনো জবাব না দিয়ে এগিয়ে যেত। এইভাবে করতে করতে সে শশাঙ্ক রাজদরবারে হাজির হল। শশাঙ্ক রাজা এত সুন্দর পোশাক দেখে তাকে মানাবে কিনা তা পরীক্ষা করলেন। তারপর দেবকে জিজ্ঞেস করলেন, সত্যি বল, এই পোশাক কোথা থেকে এনেছিস? দেব বলল, মহারাজ, আমার স্ত্রী কল্যাণী এই পোশাক সেলাই করে আমাকে বিক্রি করার জন্য দিয়েছে। এর দাম ৫০০ স্বর্ণমুদ্রা দিয়েছে। কল্যাণীর সৌন্দর্যের আলোচনা শশাঙ্ক রাজার কানেও পৌঁছেছিল। এখন এই পোশাক দেখে তার মন ব্যাকুল হয়ে উঠল। তৎক্ষণাৎ দেবকে বেঁধে বন্দিশালায় ভরে দিল। রাজবাড়ির ধাত্রীকে ডেকে বলল, যা, কল্যাণীকে আজ এনে আমাকে দিবি তো। তোকে এই রাজ্যে থাকতে দেব, নয়তো এক গালে চুন অন্য গালে কালি মেখে রাজ্য থেকে তাড়িয়ে দেব। রাজবাড়ির ধাত্রী এই কথা শুনে সঙ্গে সঙ্গে বাহন নিয়ে কল্যাণীর কাছে পৌঁছাল। সেখানে পৌঁছে মিথ্যা চোখের জল ফেলতে ফেলতে বলল, মেয়ে, তোর স্বামী আজ দরবারে তাপর বিক্রি করতে এসেছিল। রাজার প্রধান হাতিটা আজ ৮ দিন ধরে পাগলের মতো ঘুরছে। সে তোর স্বামীকে আজ সুঁড় দিয়ে তুলে নিজের পা দিয়ে পিষে মেরে ফেলেছে। ওহ, রক্তের নদী বইছে, ব্যাকুল হয়ে তোকে মনে করছে। তোকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজা বাহন পাঠিয়েছেন। দেবের কথা শুনে কল্যাণীর মাথায় কাজ করল না। কাঁদতে কাঁদতে সে রাজবাড়ির ধাত্রীর সঙ্গে গিয়ে বাহনে বসে পড়ল। রাজবাড়ির ধাত্রী রাজমহলের দরজায় বাহন থামাল। শশাঙ্ক রাজা তো পথ চেয়েই ছিল। যেই কল্যাণী এলো তাকে নিয়ে গিয়ে একটা নির্জন ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে দিল। এবার কল্যাণী সব কথা বুঝতে পারল। সে এক অজানা ভয়ে ঘিরে গেল। নিজের বোকামির জন্য তো বাড়ি থেকে এভাবে চলে এলো, এখন কি উপায়? ওদিকে শশাঙ্ক রাজা দেবকে প্রাণ না মেরে ৫০০ স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করে দিলেন। দেব বাড়ি পৌঁছে দেখল যে কল্যাণী নেই। কল্যাণী আমাকে ছেড়ে কোথায় চলে গেল বলে সে খুব কাঁদল। এদিক ওদিক অনেক খুঁজল, কিন্তু কোথাও তাকে না পেয়ে অবশেষে পাগল হয়ে গেল। এখন শশাঙ্ক রাজা কল্যাণীকে বিবাহ করতে চাইলেন। কল্যাণী দেখল যে কোনো উপায় বাকি নেই। যদি রাজি না হয় তবে কি রাজা তাকে ছেড়ে দেবেন? কিন্তু মনে মনে উপায় ভেবে বলল, যদি রাজা এই দাসীকে নিজের শ্রীচরণে জায়গা দেন তবে এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে আমার। কুড়ে ঘর ছেড়ে এত বড় রাজমহলে থাকব, রাজ্যের রাজাকে নিজের পতিরূপে পাব, সেই ভিক্ষুকের সঙ্গে আমার কি সম্পর্ক?
কিন্তু আমার একটি ব্রত আছে, 4 মাস পর্যন্ত কোনো পুরুষের ছায়া আমার শরীরে পড়বে না। প্রতিদিন সকালে দিন দুঃখীদের কিছু দান করব, ব্রাহ্মণকে ভোজন করাবো, অখণ্ড দীপ জ্বালিয়ে শিবজির পূজা করব। তাই আমাকে কিছু ধন দিন এবং আমার জন্য একটি আলাদা মহল বানিয়ে দিন। আজ থেকে যেদিন 4 মাস পূর্ণ হবে সেদিন আমি আপনার রানী হব। শশাঙ্ক রাজা তার স্মরণ কথায় বিশ্বাস করে গেল। তিনি কি জানতেন যে এই কথায় কোনো প্যাচ ছিল? গ্রামের প্রবেশদ্বারে একটি মহল বানিয়ে দেওয়া হলো। দাসী, পরিচারিকা, ধন রত্ন সব রেখে দেওয়া হলো। কল্যাণী সেখানেই থাকতে লাগল। পাহারাদার লাগিয়ে দেওয়া হলো। ওদিকে কল্যাণী রাস্তা খুঁজতে লাগল। এক দাসীকে নিজের দলে ভিড়িয়ে তার হাতে দেবকে খবর পাঠালো যে কাল মাঝরাতে তুমি এসো, দুজন রাজ্য ছেড়ে চলে যাব। পাহারাদার এই কথা জানতে পারল। ঠিক সময়ে এসে সেই জায়গায় সে লুকিয়ে দাঁড়াল। 2টি ঘোড়া তৈরি ছিল। একটার উপর কল্যাণী চড়ল এবং দেবকে অন্যটায় বসার ইশারা করে সে ঘোড়ার লাগাম আলগা করে দিল। দেব ঘোড়ায় চড়তে যাচ্ছিল যে পাহারাদার তাকে ধাক্কা মেরে নিজে ঘোড়ায় চড়ে ঘোড়াকে চাবুক মারল। কল্যাণী তো এগিয়ে গিয়েছিল, তাই সে কিছু জানতে পারল না। ভোর হবার আগেই তারা সেই রাজ্য থেকে দূরে এক অন্য বিজয়নগর রাজ্যে পৌঁছে গেল। এবার সে লম্বা নিঃশ্বাস নিয়ে পিছন ফিরে দেখল তো তার গলা শুকিয়ে গেল। দেব সেখানে ছিল না। পাহারাদার তার পিছু করছে। আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকেছে। এখন কি করবে? ঠিক আছে, যা হয়েছে তা হয়েছে, সামনেরটা দেখতে হবে। এমন ভেবে পাহারাদারকে বলল, এই বিদেশে আমি একা স্ত্রী, আর কি করতে পারি? চলো আমরা দুজনের ঘর বানিয়ে একসঙ্গে থাকি। এইভাবে কথা বলতে বলতে দুজন এগিয়ে যেতে লাগল। নির্জন মাঠ ছিল, কোথাও কোনো বাড়ি চোখে পড়ছিল না। কল্যাণী বলল, খিদে তেষ্টায় আমার খারাপ অবস্থা, গ্রামঘরের কোনো চিহ্ন চোখে পড়ছে না। তুমি এই উঁচু গাছে উঠে দেখো, হয়তো কোনো গ্রাম দেখা যায়। পাহারাদার ঘোড়া থেকে নেমে খুব কষ্টে গাছে চড়ল। কল্যাণী দেখল যে সে তো খোড়া। তখন সঙ্গে সঙ্গে মন থেকে তলোয়ার বের করে তার ঘোড়ার ওপর আঘাত করল এবং নিজে নিজের ঘোড়া দৌড়িয়ে সেখান থেকে চম্পট হয়ে গেল। পাহারাদার গাছে চড়ে তাকে দেখতেই থাকল। বিজয়নগর রাজ্যের রাজকুমার বিক্রম এবং মন্ত্রীর ছেলে অর্জুন দুজন বন্ধু ছিল। দুজনের মধ্যে এত মিল ছিল যে তাদের মাঝখান দিয়ে বাতাসও যেতে পারত না। দুজন একসঙ্গে শিকার করতে যাচ্ছিল। সেই সময় দেখল যে এক দিব্য সুন্দরী ঘোড়ায় চড়ে দ্রুত ছুটে যাচ্ছে। দুজন তার পিছনে ঘোড়া দৌড়াতে লাগল। মন্ত্রীর ছেলে অর্জুন এগিয়ে গিয়ে রাস্তা আটকে দাঁড়াল। তার রূপ দেখে দুজন বিভোর। রাজকুমার বিক্রম বলল, বন্ধু, এই যুবতী শুধু আমার জন্য। মন্ত্রীর ছেলে অর্জুন বলল, কেন? আমি তাকে আগে ধরেছি, তাই এ আমার। তখন দুজনের মধ্যে লড়াই শুরু হল। দুজনের ঝগড়া দেখে কল্যাণী বলল, শোনো, আমি কর্ণাটকের রাজকন্যা। আমার যোগ্য কোনো বর না পাওয়ায় নিজের মন পছন্দ বর নিজেই খুঁজতে বেরিয়েছি। কপাল গুণে তোমাদের দুজনের সঙ্গে দেখা হলো। তোমরা দুজন তো সৌন্দর্যে একে অপরের চেয়ে সেরা। এখন আমি কাকে বরণ করব? তবুও যে বুদ্ধি এবং বলের দিক থেকে শ্রেষ্ঠ হবে, আমি তাকেই বরমাল্য করাব। আমি আমার এই রত্নের আংটি এই কুঁয়োয় ফেলছি। যে সেটা আগে এনে আমাকে দেবে, আমি তাকেই বিবাহ করব। এই বলে সে আংটি বের করে কুঁয়োয় ফেলে দিল। রাজকুমার বিক্রম আর মন্ত্রীর ছেলে অর্জুন নিজের পাগড়ি পোশাক খুলে কুঁয়োয় ঝাঁপ দিল। ওদিকে চালাক কল্যাণী কি করল যে দুজনের ঘোড়াকে মেরে দিল। মন্ত্রীর ছেলে অর্জুনের পোশাকে আগুন লাগিয়ে দিল, আর রাজকুমার বিক্রমের পোশাক নিজে পরে নিজের ঘোড়ায় চড়ে সেখান থেকে পালিয়ে গেল। মন্ত্রীর ছেলে অর্জুন আর রাজকুমার বিক্রম ভেজা শরীর নিয়ে ওপরে এলো তো দেখল কল্যাণী নেই, পোশাক নেই, 2টি ঘোড়া মরে পড়ে আছে। লজ্জায় দুজন একে অপরের দিকে তাকাতে পারল না। মাথা নিচু করে চুপচাপ থাকল। হাঁটতে হাঁটতে কল্যাণী এক অন্য কান্নকুব্জ রাজ্যে পৌঁছাল। খিদের জ্বালায় তার পেট জ্বলছিল, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছিল। গ্রামের প্রবেশদ্বারে থাকা কুঁয়োর জল পান করে একটি বটগাছের নিচে ঘোড়াকে বেঁধে নিজে বসে বিশ্রাম নিতে লাগল। মনে মনে বসে ভাবতে লাগল, বুদ্ধির জোরে কত বিপদ থেকে বেঁচে গেল। এখন ঈশ্বর জানেন কপালে আর কি লেখা আছে। কল্যাণী যে কান্নকুব্জ রাজ্যে পৌঁছেছিল সেখানকার রাজার মৃত্যু হয়েছিল। রাজার কোনো সন্তান ছিল না। এখন রাজসিংহাসনে কে বসবে? হাতি সোনার কলস নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরছিল।
যার মাথায় সোনার কলসের জল হাতি ঢেলে দেবে পুরো রাজ্যের প্রজারা তাকেই নিজেদের রাজা মানবে। এইভাবে পুরো রাত কেটে গেল, হাতির পিছনে লোক চলতে থাকল। সেই সময় হাতি গিয়ে কল্যাণীর মাথায় কলসের জল ঢেলে দিল। লোকেরা জয় জয়কার করতে করতে কল্যাণীকে রাজা বানিয়ে রাজমহলে নিয়ে গেল। ভেতরের কথা কারও জানা ছিল না। কল্যাণী রাজা হয়ে প্রজাদের পালন করছিল। ওদিকে যে শশাঙ্ক রাজা কল্যাণীকে অপহরণ করিয়েছিল, সে তাকে মনে করতে করতে পাগলের মতো হয়ে গেল। প্রজারা সেই রাজাকে সরিয়ে নতুন রাজা নির্বাচন করল। রাজসিংহাসন চলে যাওয়ার পর সেই শশাঙ্ক রাজা কল্যাণীকে খুঁজতে বের হল। ওদিকে দেব কল্যাণীকে না পেয়ে খুঁজতে ঘুরছিল। দুজন এখন একসঙ্গে মিলে কল্যাণীকে খুঁজতে বের হল। রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের খোঁড়ার সঙ্গে দেখা হল। তার কাছে সব ঘটনা শুনল। খোঁড়া বলল, ভাই, আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমিও তোমাদের সঙ্গে মিলে তাকে খুঁজব। এইভাবে তিনজন কিছু দূর হাঁটার পর রাজকুমার বিক্রম এবং মন্ত্রীর ছেলে অর্জুনকে দেখল। দুজন পাগলের মতো কল্যাণীকে খুঁজছে। এই তিনজনের কাছ থেকে সব কথা শোনার পর তারা বলল, চলো, আমরা দুজনও সঙ্গে যাব। এইভাবে পাঁচজন একসঙ্গে মিলে এগিয়ে যেতে লাগল। হাঁটতে হাঁটতে যে কান্যকুব্জ রাজ্যে কল্যাণী রাজা হয়ে শাসন করছিল সেই রাজ্যে পৌঁছাল। কল্যাণী পাহারাদার লাগিয়ে রেখেছিল এবং আদেশ দিয়েছিল যে যেখান থেকেই কোনো বিদেশী আসে তাকে ধরে রাজমহলে নিয়ে আসা হবে। পাহারাদার এই পাঁচজনকে ধরে নিয়ে এলো। কল্যাণী আড়াল থেকে সেই পাঁচজনকে চিনতে পারল। নিজের একটি মূর্তি বানিয়ে মহলের দরজায় রেখেছিল কল্যাণী। পাহারাদারকে বলে তাদের সবাইকে সেই মূর্তির কাছে পাঠিয়ে দিল। ওদিকে নিজে চালাকি করে তাদের সবার কথা শুনতে লাগল যে কে কি বলছে। সেই পাঁচজন একে অপরের মুখ দেখতে লাগল। এই মূর্তি এখানে কি করে এলো? পাহারাদারকে জিজ্ঞেস করল তো সে বলল, এটা আমাদের নতুন রাজার মূর্তি। তার কথা শুনে সবাই বুঝতে পারল যে কল্যাণী এখানে রাজত্ব করছে। শশাঙ্ক রাজা বলল, তুই এত চালাক বেরোলি, পাহারাদারদের চোখে ধুলো দিয়ে তুই পালিয়ে গেলি। তোর কারণে আমার মান মহল সব গেল। অবশেষে নিজের রাজ্য ছেড়ে আমি তোকে খুঁজছি, আর তুই এখানে রাজা হয়ে মজা করছিস। তোকে এখন সামনে পেলে টুকরো টুকরো করে কেটে তোর রক্ত দিয়ে কপালে টিকা লাগাতাম, তবে গিয়ে আমার মন শান্ত হতো। খোড়া বলল, আমাকে গাছের ওপর চড়িয়ে তুই পালিয়ে গেলি, তোকে সামনে পেলে এক লাথিতে তোর মাথা উড়িয়ে দিতাম। রাজকুমার বিক্রম আর মন্ত্রীর ছেলে অর্জুন বলল, দুজন বন্ধুর মধ্যে ঝগড়া লাগিয়ে আমাদের নিজের জালে ফাঁসিয়ে তুই পালিয়ে গেলি। ঘোড়া নেই, পোশাক নেই, কোন মুখে আমরা রাজ্য ফিরে যেতাম? রাজার ছেলে, মন্ত্রীর ছেলে হয়েও যোগীর মতো ঘুরে বেড়াচ্ছি। সামনে পেলে তোকে তো তেমনি ন্যাংটা করে নাক কান কেটে এক গালে চুন আর অন্য গালে কালি মেখে রাজ্যময় ঘোরাতাম। দেবের চোখ থেকে শুধু জল পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, আহা, তোর মতো স্ত্রী কি আমি আর পাব? এই রাজ্যে আমার আর তোর মিলন হবে না। তোর জন্য আমি গঙ্গায় ডুবে যাব। এই বলে সে মূর্তিটিকে একটু আদর করল এবং মন খারাপ করে সেখানেই বসে পড়ল। কল্যাণী পাহারাদারদের বলল, জানি না কোন দেশ থেকে এই চোর বা ডাকাতেরা এসেছে, রাজ্যে উপদ্রব করবে, তাদের বেঁধে নিয়ে এসো। পাঁচজনকে বেঁধে আনা হল। শশাঙ্ক রাজার দিকে ইশারা করে কল্যাণী বলল, একে ধীরে ধীরে টুকরো টুকরো করে কেটে এর রক্ত নিয়ে এসো, আমি টিকা লাগাব। খোড়াকে দেখিয়ে বলল, এর মাথা আমার সামনেই লাথি মেরে ভর্তা বানিয়ে দাও। রাজকুমার বিক্রম এবং মন্ত্রীর ছেলে অর্জুনের দিকে ইশারা করে বলল, দুজনের এক এক গালের দাড়ি কামিয়ে নাক কান কেটে এক গালে চুন আর অন্য গালে কালি মেখে রাজ্য থেকে বের করে দাও। যে যেমন বলেছিল তার ফল সে তেমনই পেল। দেবকে রাজমহলের ভেতরে নিয়ে যাওয়া হল। সুগন্ধি তেল লাগিয়ে তাকে স্নান করানো হল, পীতাম্বরী পরানো হল এবং চন্দন ফুল দিয়ে তাকে সাজিয়ে তৈরি করা হল। তারপর রাজমহলের ইষ্টদেবীর মন্দিরে তাকে নিয়ে যাওয়া হল। সেখানে গিয়ে দেবীকে প্রণাম কি করবে? মাথা থেকে পা পর্যন্ত সে কেঁপে উঠল। এখন তার সময় শেষ হল, তাকে এখানেই বলি দেওয়া হবে। মৃত্যুর সময় লোকে দেব দেবতাকে মনে করে, কিন্তু দেব শুধু কল্যাণীর নাম জপতে লাগল। তোর মুখ আমি দেখতে পেলাম না, কেন আমাকে ছেড়ে চলে গেলি? সেই সময় কল্যাণী এসে তার পায়ে পড়ে গেল। দিব্য বেশভূষায় ছিল কল্যাণী। সোনা, রূপা, হীরা, নীলা এই ৮ রত্নের অলঙ্কারে তার শরীর ঝলমল করছিল। দেবকে আলিঙ্গন করে বলল,
ও আমার জন্য কত কষ্ট তুমি সহ্য করেছ এই বলে নিজের মাথা থেকে মুকুট খুলে স্বামীর মাথায় পরিয়ে দিল। সেই দিন থেকে দেব সেই দেশের রাজা হয়ে প্রজাদের পালন করতে লাগল। দুজন সুখে রাজত্ব করতে লাগল। আমাদের এই গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আরও এমন সব ভিডিও পেতে আমাদের স্টোরি লেজেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।